পশ্চিম এশিয়ার রাজনীতি আবারও এক জটিল মোড়ে দাঁড়িয়ে। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, দুই দেশের মধ্যে বহুদিনের দ্বন্দ্ব নতুন করে সামনে এসেছে। যুদ্ধবিরতির মাঝেও আলোচনার টেবিলে অচলাবস্থা, আর তারই মধ্যে উঠে আসছে নতুন প্রশ্ন, আসলে কোথায় আটকে যাচ্ছে সমঝোতা? সম্প্রতি ইরানের উপবিদেশমন্ত্রী সৈয়দ খাতিবজাদে স্পষ্ট জানিয়েছেন, দ্বিতীয় দফার বৈঠকের দিন এখনো ঠিক হয়নি, কারণ দুই দেশের মধ্যে এখনো মৌলিক কিছু বিষয়ে মতানৈক্য রয়ে গিয়েছে। এই কাঁটা না সরালে এগোনো সম্ভব নয়। ইরানের বক্তব্য অনুযায়ী আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু সেই অগ্রগতি এখনো প্রাথমিক স্তরে। খতিবজাদে জানিয়েছেন, প্রথমে একটি কাঠামো তৈরি করতে হবে, সেই কাঠামোয় দুপক্ষ একমত না হলে পরবর্তী বৈঠক অর্থহীন। এখানেই মূল সমস্যা। আমেরিকা চাইছে দ্রুত সিদ্ধান্ত, দ্রুত চুক্তি, অন্যদিকে ইরান চাইছে ধাপে ধাপে এগোতে, আগে ভিত্তি মজবুত করতে। এই দৃষ্টিভঙ্গির পার্থক্যই এখন আলোচনার সবচেয়ে বড় বাধা। সবচেয়ে বড় মতবিরোধের জায়গা হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকার দাবি, ইরান যেন তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করে। তারা আশঙ্কা করছে এই কর্মসূচি ভবিষ্যতে সামরিক শক্তিতে রূপ নিতে পারে। অন্যদিকে ইরানের বক্তব্য স্পষ্ট, তারা আন্তর্জাতিক আইন মেনে চলতে রাজি, কিন্তু নিজেদের সার্বভৌম অধিকার ছাড়বে না। খাতিবজাদে বলেন, ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে রাখা হবে, এটা আমরা কখনো মেনে নেব না। অর্থাৎ ইরান চাইছে সমান মর্যাদা, আর যে কোনো সার্বভৌম রাষ্ট্র সেই সমমর্যাদা সবসময় দাবি করে। আমেরিকা চাইছে নিয়ন্ত্রণ, মানে ইরানের ওপর নিয়ন্ত্রণ, আরও স্পেসিফিকভাবে ইরানের তেলের ওপর নিয়ন্ত্রণ, এবং ওই পশ্চিম এশিয়ার সামগ্রিক নিয়ন্ত্রণ যেন আমেরিকার হাতে চলে আসে, এটাই আমেরিকার মূল লক্ষ্য। এই দ্বন্দ্বই আলোচনাকে বারবার আটকে দিচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে, পাকিস্তান। অনেকের ধারণা, আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনার ক্ষেত্রে পাকিস্তান বড় ভূমিকা নিচ্ছে। ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বলেও খবর ছড়িয়েছিল। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নিজে তেহরানে গিয়ে ইরানের নেতাদের সঙ্গে কথা বলেছেন। সূত্র বলছে, তিনি আমেরিকার প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। যদিও এক্ষেত্রে বলে রাখি, প্রথমবার যে শান্তি বৈঠক ইসলামাবাদে হয়েছিল, সেই শান্তি বৈঠকে দুই দেশ, ইরান এবং আমেরিকার যারা ডেলিগেটসরা এসেছিলেন, যারা নেগোশিয়েট করতে এসেছিলেন, যেমন জেডি ভান্স এসেছিলেন, ওদিকে আব্বাস আরাকচি তিনি ছিলেন ইরানের তরফ থেকে, যে এই যে যারা গিয়েছিলেন তাদের যে থাকা খাওয়ার যে বিল, হোটেলের যে বিল, সেই বিল মেটাতে পারছে না পাকিস্তান। এমন কাঙালপন্থী অবস্থা পাকিস্তানের যে তারা এই বিল পর্যন্ত মেটাতে পারছে না। তাই দ্বিতীয় বৈঠক বা দ্বিতীয় শান্তি মিটিং এইখানে না হওয়াই ভালো। যদি সেটা হয় তাহলে পাকিস্তানের আরও দুর্দশা বাড়বে। মানে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে শেষ করার জন্য যদি 10টা করে শান্তি বৈঠক হয় ইসলামাবাদে বা পাকিস্তানের যে কোনো জায়গায়, সেটাই এনাফ। এখানে প্রশ্ন উঠছে, পাকিস্তান কি শুধু মধ্যস্থতাকারী, নাকি নিজের কৌশলগত স্বার্থও এগিয়ে নিয়ে যেতে চাইছে? বিশেষজ্ঞদের মতে পাকিস্তান এই সুযোগে নিজের আন্তর্জাতিক গুরুত্ব বাড়াতে চাইছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার রাজনীতিতে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে। শুধু পাকিস্তান নয়, তুরস্ক এবং কাতারও এই আলোচনায় সক্রিয় ভূমিকা নিচ্ছে। এই দুই দেশ দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা চাইছে সংঘাত কমুক এবং বাণিজ্য ও স্থিতিশীলতা ফিরে আসুক। কিন্তু এত মধ্যস্থতাকারী থাকলেও সমাধান আসছে না, এটাই পরিস্থিতির জটিলতা বোঝায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। তিনি আশা করেছিলেন খুব দ্রুত সরাসরি বৈঠক হবে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর দরকার পড়বে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ইরান সেই তাড়াহুড়োতে রাজি নয়। আমেরিকার এই দ্রুত ফল চাওয়ার প্রবণতা অনেক সময় আলোচনাকে চাপের মধ্যে ফেলে দেয়, আর সেই চাপই কখনো কখনো উল্টো ফল দেয়। এই পুরো সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যাতায়াত করে। ফলে এখানে কোনো অস্থিরতা মানেই বিশ্ববাজারে প্রভাব। ইরান প্রথমে এই জলপথ খুলে দিয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আবার বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কারণ হিসেবে তারা বলেছে, আমেরিকা তাদের প্রতিশ্রুতি রাখেনি। ইরানের অভিযোগ, তারা পথ খুলে দিলেও আমেরিকা তাদের জাহাজের উপর অবরোধ চালিয়ে যেতে চেয়েছে। এই পুরো পরিস্থিতির মূল সমস্যা হলো বিশ্বাসের অভাব। ইরান মনে করছে আমেরিকা কথায় ও কাজে মিল রাখছে না, আমেরিকা মনে করছে ইরান পুরো সত্যি বলছে না। এই পারস্পরিক সন্দেহই আলোচনাকে এগোতে দিচ্ছে না। কূটনীতিতে বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা না থাকলে কোনো চুক্তি স্থায়ী হয় না।
এবারে আপনাদের কাছে একটা সহজ প্রশ্ন, সেটা হচ্ছে যে ইরানের পক্ষে আমেরিকাকে বিশ্বাস করা কি সহজ, বা যদি এরকমভাবে বলি যে ইরান কি কোনোভাবে আমেরিকাকে বিশ্বাস করতে পারবে? কারণ যেভাবে আমেরিকা ইরানের ওপর আক্রমণ চালিয়েছে, তাদের সুপ্রিম লিডার ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে নিকেশ করেছে, তাকে শেষ করেছে, এবং তার পরপর যেভাবে ইরানের বিভিন্ন জায়গায় বিশেষ করে স্কুলগুলোতে অ্যাটাক হয়েছে, স্কুলের স্টুডেন্টরা মারা গিয়েছে এই আমেরিকার এই অ্যাটাকে বা ইসরায়েলের এই অ্যাটাকে, এরপর আমেরিকাকে কোনো রকমভাবে কি ইরান বিশ্বাস করতে পারবে? তার মানেটা কি হলো? তার মানে এটা যে দ্বিতীয়বার শান্তি বৈঠক যদিও হয়, তাহলেও কোনো সমাধান সূত্র বেরোবে বলে কি কোনো রকম ইঙ্গিত মিলছে? একেবারেই না। এবারে আসি যে সমাধান সূত্র কেন বেরোবে না বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই। কারণ যখনই দুটো দেশ এই সমঝোতায় আসে বা শান্তি বৈঠকে আসে, শান্তি চুক্তিতে আসে, তারা সবসময় নিজেদের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থ কিছু কিছু ত্যাগ করে। আমেরিকাকেও নিজের কিছু স্বার্থ ত্যাগ করতে হবে, ইরানকেও নিজের কিছু স্বার্থ ত্যাগ করতে হবে, তারপর তো এই সমঝোতাটা হবে। কোনো একটা দেশ যদি মনে করে যে আমরা সুপিরিয়র, আমরা যেটা বলবো সেটাই মেনে নিতে হবে, তাহলে এই শান্তি বৈঠকের তো কোনো মানেই থাকে না, পুরো ভ্যালুলেস হয়ে যায়। এখন প্রথম শান্তি বৈঠকের পরে বিষয়টা কিন্তু সেই রকমই। আমেরিকা নিজেদেরকে সুপিরিয়র দেখিয়েছে এই শান্তি বৈঠকে এবং রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে, তোমাকে এটা এটা করতে হবে, তোমাকে হরমুজ খুলে দিতে হবে এবং হরমুজে যা আয় হয় সেখান থেকে আমেরিকাকে ভাগ দিতে হবে, এবং 480 কেজি ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামের হদিশ আমেরিকাকে দিতে হবে বা আমেরিকার হাতে দিয়ে দিতে হবে। একবার ভাবুন, এই সমস্ত আবদার, এটাকে আবদার ছাড়া আর কি বলা যায়? এই সমস্ত আবদার ইরানের পক্ষে মেনে নেওয়া কি সম্ভব? সম্ভব কিন্তু নয়, যেই কারণে প্রথম শান্তি বৈঠক বিফল হয়। এবারে দ্বিতীয় শান্তি বৈঠকে আর কি হতে পারে? নেগোসিয়েশন টেবিলে আর কি হতে পারে? সব থেকে বড়, সব থেকে বেশি হলে আমেরিকা হয়তো এই কথাগুলোই জেডি ভান্সের তরফ থেকে বলবে, আর একটু অন্যরকমভাবে বলবে, আর একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। ইরান কি সেটা মেনে নেবে? মাথায় রাখতে হবে, ইরান কিন্তু আমেরিকার ভূখণ্ডে গিয়ে হামলা চালায়নি। এটা আমেরিকা যারা ইরানের ভূখণ্ডে এসে হামলা চালিয়েছে। ইরান শুধু আমেরিকার অ্যালাই যে দেশগুলো রয়েছে মিডল ইস্টে বা পশ্চিম এশিয়ায়, সেই দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে। সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, ইউএই, এই সমস্ত দেশগুলো, বাহরেন, এই সমস্ত দেশগুলোতে অ্যাটাক করছে ইরান। এ বিষয়ে আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।